এই ভিডিওটি আপনারা প্লে করেছেন মানে আপনারা প্রত্যেকেই হাঁস খামারি। অবভিয়াসলি আমিও একজন হাঁস খামারি। পাশাপাশি আপনারা হাঁস খামার সম্পর্কে সঠিক ধারণা পেতে চান কিংবা হাঁস খামার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান, তাই তো এই ভিডিওটা প্লে করেছেন। আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক কিছু ইনফরমেশন দেওয়ার। বিশেষ করে এই গরমের সময় যে সকল খামারি ভাই বোনেরা মনে করছেন হাঁস খামার করে সফলতা অর্জন করবেন কিংবা হাঁস খামার করে আপনারা ইজিলি খামার থেকে লাভবান হতে পারবেন, তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে। এবং এই গরমে ম্যাক্সিমাম হাঁস খামার ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি ভুল থাকে তাদের খামারে, কিংবা আমরা সেই ভুলগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবো, সেই ভুলগুলো কিভাবে চিহ্নিত করে খামারে ইমপ্রুভ আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা যেহেতু হাঁস খামারি, আমিও হাঁস খামারি, তাই আমার যে অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি যদি শেয়ার করি তাহলে অবভিয়াসলি আপনি আমার অভিজ্ঞতার আলোকে আপনার খামারটা সুন্দর করে সাজাতে পারবেন, কিংবা আমার খামারে যে ভুল ত্রুটিগুলো প্রতিনিয়ত রিপিট হচ্ছে কিংবা পাস্টে রিপিট হয়েছে সেই ইনফরমেশনগুলো যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা অবশ্যই সতর্ক হতে পারবেন। এই গরমের সময় অনেক হাঁস খামার নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার পিছনে কিছু রিজন আছে, আমি বলেছি তার পিছনে কিছু ভুল আছে। তো একের পর এক আমরা সেই ভুলগুলো চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করব। সেই ভুলগুলো অবশ্যই আপনারা সেই ভুলগুলো থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন। তো প্রথম যে ভুল আমাদের খামারে হয়ে থাকে এই গরমে হাঁসকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা না রাখাই প্রথম ভুল। আপনারা ভাবতে পারেন যে গরমের সময় আবার আমরা হাঁসকে কিভাবে স্বস্তি দিব, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। অবশ্যই সম্ভব, কারণ সকল সিচুয়েশনে সকল আবহাওয়াতে হাঁসগুলোকে স্বস্তি দিয়ে আরাম আয়েশের ব্যবস্থা করে আপনাকে হাঁস থেকে লাভবান হতে হবে কিংবা হাঁস খামার থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। আপনি কি জানেন আপনার খামার ব্যবস্থাপনা ভালো হওয়া সত্ত্বেও শুধু অধিক গরমের কারণে হাঁস একের পর এক দিনের পর দিন স্ট্রোক করে মারা যেতে পারে। সুস্থ হাঁস স্ট্রোক করে মারা যেতে পারে, হঠাৎ করেই হাঁস স্ট্রোক করে মারা যেতে পারে। এর কারণ কি? অবশ্যই অতিরিক্ত গরম। তো অতিরিক্ত গরমের হাত থেকে আমরা কিভাবে আমাদের খামারের হাঁসগুলোকে সুরক্ষিত রাখার ট্রাই করছি একটু আপনাদেরকে দেখে। আমি প্রতিনিয়ত আমার এই আপডেটগুলো আপনাদেরকে দেই। আমার খামারে রোদ এবং ছায়া দুটোর সমন্বয় আমার খামারটা গঠিত। অর্থাৎ আমার খামারে যদি শীতকালে হাঁসগুলো আমি রাখতে চাই তাহলে রোদের ব্যবস্থা আছে, রোদে এসে হাঁসগুলো উষ্ণতা পেতে পারবে। পক্ষান্তরে যদি গরমের সময় আমি হাঁস পালন করি তাহলে ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা আছে। তো ছায়াযুক্ত স্থান আমি ইচ্ছা করলে একদিনে কিন্তু তৈরি করতে পারবো না। হ্যাঁ, কৃত্রিমভাবে হয়তো বা তৈরি করতে পারবো, কিন্তু আল্লাহর প্রদত্ত বাতাস কিংবা আল্লাহর যে নিয়ামত সেটা যদি আমি পেতে চাই কিংবা আমার হাঁসগুলোকে দিতে চাই তাহলে অবশ্যই গাছের ব্যবস্থা করতে হবে। গাছের ছায়ায় যে স্বস্তি থাকে, গাছের ছায়ায় যে আরাম থাকে, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত যে ছায়া, যে বাতাস হয়, এর কোনো বিকল্প নাই। তাই আমি কিন্তু বাঁশ ঝাড়ের নিচে আমার হাঁসগুলোকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি শুধু ছায়াযুক্ত স্থানেই দেইনি, হাঁসগুলোকে গোসল করার জন্য অতিরিক্ত গরম ভাব দূর করার জন্য আমি কিন্তু হাউজের ব্যবস্থা করেছি। এখানে নিরাপদ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। আপনারা প্রশ্ন করতে পারেন যে হাঁসের গোসলের ব্যবস্থা, পাশে নদী আছে, নদীতেও করতে পারতেন, কিংবা পুকুর, জলাশয়, মুক্ত জলাশয়ে হাঁস গোসল করতে পছন্দ করে। আর হাঁস পানি প্রিয় প্রাণী। অনেকেই বলতে পারেন যে হাঁস পানি ছাড়া তো পালন করাই সম্ভব নয়, কিন্তু আমি দীর্ঘদিন থেকে পানি ছাড়া হাঁস পালন করছি। সরাসরি পানি ছাড়া বললেও ভুল হবে, আমি কৃত্রিমভাবে একটা জলাশয়ের ব্যবস্থা করেছি এবং এখানে বারবার পানি চেঞ্জ করতে পারছি, বারবার পানি অপসারণ করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরের পাইপ ছেড়ে দেয়া আছে, এখানে পানি ভরছে এবং এখানে কিন্তু ঠান্ডা এবং বিশুদ্ধ পানিতে হাঁস গোসল করছে ইচ্ছা মতো। তো অনেকেই কিন্তু হাউজের ব্যবস্থা করছেন, বাট এই যে হাউজে গোসল করে হাঁসগুলো যে স্বস্তি নিবে কিংবা গা শুকাবে তার জন্য প্রখর রোদের ব্যবস্থা আছে আপনার খামারে। মনে করেন আমার এখানে হাঁসগুলো গোসল করলো, গোসল করে সরাসরি এই যে এই জায়গাটায় রোদ আছে এখানে এসে আশ্রয় নিল, হাঁসটা কি স্বস্তি পাবে? অবশ্যই হাঁস স্বস্তি পাবে না। পানি থেকে এসে যদি রোদরে থাকে এই গরমের মধ্যে, অবশ্যই সেই হাঁসটা অস্বস্তিতে ভুগবে। আর হাঁসকে অস্বস্তিতে রেখে আপনি কখনো সেখান থেকে সুফল পাবেন না, অবশ্যই সেখান থেকে আপনার লসের
সম্ভাবনা 100% থাকবে। হ্যাঁ, আপনার খামারে খাবার ঠিক আছে, আপনি সঠিক মানের খাবার দিচ্ছেন, বাট এই সঠিক মানের খাবার দিয়ে হাঁসগুলোকে স্বস্তি রাখার ব্যবস্থা করছেন না। হাঁস যদি সুস্থ না থাকে সেখান থেকে আপনি কিভাবে সঠিক পার্সেন্টেজে ডিম পাবেন, কিংবা হাঁস যদি সুস্থ না থাকে তাহলে সেখান থেকে আপনি কিভাবে সঠিক সময়ে সঠিক বয়সে মাংস উৎপাদন করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমরা মানুষ বাহিরে যদি চলাচল করি এবং সেখানে রোদ এবং গরমের পরিমাণ অনেকটা বেড়ে যায়, আমরা বাহির থেকে এসে বাড়িতে কিন্তু খেতে পারি না, কারণ আমাদের রুচি মন্দা চলে আসে, আমাদের রুচি হারিয়ে যায়, কারণ আমরা কিছুক্ষণের জন্য বাইরে যাই, কিছুক্ষণের জন্য এতটাই রুচি এবং স্বাভাবিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। এ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করি। আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে একাধিকবার বলার চেষ্টা করেছি যে মানুষের চাইতে হাঁসের শরীরের তাপমাত্রা বেশি, তো মানুষের চাইতে হাঁসের গরমটাও বেশি। তো আমরা যদি রোদে 1 ঘন্টা দাঁড়িয়ে না থাকতে পারি, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি আমরা অস্বস্তিতে ভুগি, আমরা যদি অসুস্থ হই, আমাদের ঠান্ডা জ্বর আরও আনুষঙ্গিক রোগ বালাইয়ের যদি সম্ভাবনা থাকে, এবং মানুষরাও কিন্তু এই গরমের সময় স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো সেই জায়গায় হাঁসের স্বাভাবিক যে তাপমাত্রা এটা বেশি হওয়া সত্ত্বেও কিভাবে হাঁস সুস্থ থাকবে, আর হাঁস যদি সুস্থ না থাকে তাহলে কিভাবে সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারি। দিনের পর দিন হাঁস অসুস্থ হবে, দিনের পর দিন হাঁস খামার থেকে আমাদের লসের সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই গরমের সময় হাঁস থেকে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই তাহলে হাঁসকে স্বস্তির ব্যবস্থা করে দিতে হবে। গরমের সময় হাঁসকে সঠিক যত্ন এবং সঠিক পরিচর্যায় রাখতে হবে। তো এই গরমের সময় কি শুধু রোদের তীব্রতায় হাঁসের ক্ষতি করতে পারে? না, শুধু রোদের তীব্রতায় হাঁসের ক্ষতি করতে পারে না, পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঝড়ের কারণে হাঁসের ক্ষতি হতে পারে। হঠাৎ করে রাত্রে অতিরিক্ত ঝড় বৃষ্টি চলে আসলো, বজ্রপাত হলো, হাঁস নানাভাবে ভয় পেল। আর বজ্রপাত হলেই কিংবা অতিরিক্ত বৃষ্টি হলেই কিন্তু বিদ্যুৎ চলে যায়। তো হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় এবং হাঁস খামারে অন্ধকার চলে আসে, হাঁস স্বাভাবিকভাবে কিন্তু ভয় পায়, এবং অতিরিক্ত বিদ্যুৎ কিংবা অতিরিক্ত বজ্রপাতের কারণে হাঁসের স্বাভাবিক সুস্থতায় ব্যাঘাত ঘটে। এখান থেকেও কিন্তু হাঁসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি, টিপটিপ করেও যদি বৃষ্টি পড়ে এবং আমরা যদি সেই বৃষ্টিতে অনাবরত হাঁসগুলোকে রেখে দেই, সেখান থেকেও হাঁসের ঠান্ডা জ্বর আসার সম্ভাবনা আছে। ঠান্ডা জ্বর থেকেই হাঁসের কিন্তু নানা রকম মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। অনেকেই বলতে পারেন যে হাঁসের দুটো মাত্র মারাত্মক রোগ আছে, একটি ডাক প্লেগ, একটি ডাক কলেরা। আপনাদের জ্ঞাতার্থে আমি কিছু ইনফরমেশন দিতে চাই। ডাক প্লেগ, ডাক কলেরা মরণ ব্যাধি কিংবা মারাত্মক রোগ, ঠিক আছে, কিন্তু এই ডাক প্লেগ, ডাক কলেরা আমরা নিজেই খামারে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি। হাঁসের জ্বর থেকেও ডাক প্লেগ হতে পারে, হাঁসের পেট ফাঁপা কিংবা পেটের গোলযোগ থেকেও ডাক কলেরা হতে পারে। এগুলো কি আপনি জানেন? না, জানেন না। ছোট ছোট রোগ, ছোট ছোট রোগের কারণ আমরা যদি প্রতিনিয়ত চিহ্নিত করতে পারি এবং ছোট ছোট রোগগুলোকে আমরা যদি চিকিৎসার মাধ্যমে কিংবা সতর্কতার মাধ্যমে প্রতিহত করতে পারি, তাহলে এই বড় ধরনের রোগগুলো আমাদের খামারে কখনোই আঘাত হানার সাহস কিংবা প্রশ্রয় পাবে না। তাই অবশ্যই আমাদের ছোট ছোট রোগগুলোকে এবং ছোট ছোট রোগের কারণগুলোকে চিহ্নিত করে সেই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা অনেকেই নিজ উদ্যোগে খামার করছেন, বাট নিজে নির্ভরশীল নন, অর্থাৎ খামারটা অন্যের উপর ডিপেন্ডেন্ট। অন্যের পরামর্শে হয়তো আপনি খামার করছেন, বাট আপনার খামার যখন ধ্বংসের পথে চলে যাবে, আপনার খামারে যখন মারাত্মক রোগ হবে, তখনও যদি আপনি মনে করেন যে অন্যরা এসে আপনাকে পরামর্শ দিয়ে তারপর আপনার খামারটা ধ্বংসের হাত থেকে বাঁচাবে, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। কেউ হয়তোবা আপনাকে সতর্ক করে দিতে পারে, কিন্তু সেই সতর্কতাগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। কেউ হয়তোবা আপনাকে ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশনটা আপনি খামারে কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপরেই ডিপেন্ডেন্ট। ইদানিং অনেকেই আমার হাতে তৈরি খাদ্য নিচ্ছেন এবং তারা মনে করছেন যে আমরা সুমিয়াপুর উপর নির্ভরশীল, সুমিয়াপু যেভাবে বলবে কিংবা যখন আমাদের খামারে মারাত্মক কোনো ক্ষতি হবে সুমিয়াপু তো আছে। অবশ্যই আমি আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সব সময়ে আপনাদের পাশে তথ্য পরামর্শ দিয়ে আমি থাকার চেষ্টা করে যাচ্ছি এবং বারবার বলে যাচ্ছি যে সতর্ক থাকুন। কি বিষয়ে সতর্ক থাকবেন, কিভাবে সতর্ক থাকবেন,
কি কি ভুল হচ্ছে, কি কি ভুল করা যাবে না, সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার খামারে যে সতর্কতাগুলো অবলম্বন করছি, আপনি যদি মনে করেন সেই সতর্কতাগুলো আপনার পালন করার কোনো প্রয়োজন নেই, কারণ সুমি আপু আছে, সুমি আপু সবসময় আপনাদের পাশে আছে। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সুমি আপু নিজের খামারে যে সতর্কতাগুলো অবলম্বন করে, সুমি আপু নিজের খামারে যে ভয়ের পূর্বাভাস দেখতে পায় এবং নিজের খামারে যে ভুল ত্রুটিগুলো প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করে, প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে। সেই ভিডিওগুলো আপনি কি আদৌ দেখছেন? সেই ভিডিওতে বলা কথাগুলো, ইনফরমেশনগুলো আপনি কি কাজে লাগাচ্ছেন? অবশ্যই আমি যে সতর্কতাগুলো কাজে লাগাচ্ছি, আমি যেভাবে খামারে প্রতিনিয়ত সতর্ক থাকার চেষ্টা করছি, আপনাদেরকেও সেই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, সেই সতর্কতাগুলো মেনে চলতে হবে। পাশাপাশি আমার দেয়া তথ্য পরামর্শগুলো কাজে লাগাতে হবে। আমি প্রতিদিন হাঁসকে খাবার দেই। সকালবেলা এই জায়গাটাতে আমি খাবার দিয়েছি, একটু পরেই দেখেন যে এখানে রোদ এসেছে। আমি ভিডিও ক্রিয়েট করার সময় যতক্ষণ, ঠিক ততক্ষণে কিন্তু রোদ চলে আসছে। তো আমি এই খামারে যদি এই ভুলগুলো করে থাকি, অর্থাৎ এখানে দেখেন যে আমি সকালে খাবার পানি দিয়েছি, এখানে ছায়া ছিল, তো এখন কিন্তু রোদ উঠেছে। আমি এই মাত্র এই খাবার এবং পানি যদি ছায়াযুক্ত স্থানে না রাখি, তাহলে এই পানিটা গরম হয়ে যাবে এবং এই খাবারে কিন্তু একটা বিষক্রিয়া সৃষ্টি হবে। তো এই খাবার এবং পানির মাধ্যমে আমার হাঁসগুলোর ফুড পয়জনিং হতে পারে এবং ফুড পয়জনিং থেকে নানা ধরনের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো আমি বারবার এভাবেই কিন্তু আপনাদেরকে বলি যে রোদে খাবার পানি রাখা যাবে না, অথচ আপনারা দিনের পর দিন এই ভুলগুলো রিপিট করে যাচ্ছেন। আর আপনারা মনে করছেন যে আপনার খামারটা সুরক্ষিত আছে কিংবা আপনার খামারে পরামর্শ দেওয়ার মতো লোক আছে। অবশ্যই এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো আপনারা যদি করেন, এই ভুল থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আমি করে দিতে পারবো না, আপনারা যদি সতর্ক না হন। আরও কিছু ভুল আছে, সেটা হচ্ছে মেডিসিনের সঠিক ব্যবহার না করা। যখন কোনো মেডিসিন রাত্রে দেয়া যাবে না আমি বলে দেই, যখন কোনো মেডিসিন দুপুরবেলা দেয়া যাবে না আমি বলে দেই। এই যে একটা নিয়মিত মেডিসিনের শিডিউল, সেটা কিন্তু আমি চেঞ্জ করে দেই। তো এই শিডিউলটা আপনি যদি চেঞ্জ না করেন, একটা শিডিউল মেনেই সবসময় বছরে 12 মাস যদি আপনারা হাঁস খামারে মেডিসিনগুলো দিয়ে থাকেন, এখান থেকেও ক্ষতি হতে পারে। যেমন অতিরিক্ত গরম, এই সময় দুপুরবেলা আপনারা যদি ADE3 এবং ক্যালসিয়াম দেন, অবশ্যই আপনার হাঁসগুলো এতটাই হাঁপাবে এবং এতটাই অস্বস্তিতে ভুগবে যে এই হাঁসগুলো আপনার একদিন কিংবা 2 দিনের মধ্যে অসুস্থ হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা যদি না জানেন কিংবা না জানার চেষ্টা করেন, এখানে আসলে আমার কিংবা অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিগণ এখানে কিছুই করতে পারবে না, আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। বাট এই সঠিক পরামর্শ কাজে যদি না লাগান, তাহলে সেটা আপনাদের ব্যর্থতা এবং আপনাদের খামারটা ধ্বংস হওয়ার কারণ হতে পারে। আমি খামারের শুরুতে যেভাবে লস করেছি, যেভাবে বাধাগ্রস্ত হয়েছি, আপনারা যারা আমার পরিবারের সদস্য আছেন তাদের জন্য কিন্তু বিরাট একটা সুযোগের ব্যবস্থা হয়তো আমি করে দিতে পেরেছি। কারণ আমি শুধু আমার হাতে তৈরি খাদ্যটা আপনার হাতে দিচ্ছি না, আপনার খামারের যাবতীয় ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি, প্রতিনিয়ত চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের হাঁস যদি খাবার কম খায়, আপনারা বলতে পারছেন যে আপু আমার হাঁস খাবার কম খাচ্ছে, আমি ইমিডিয়েটলি সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে দিতে পারছি তথ্য দিয়ে। সেগুলো কাজে লাগানোর দায়িত্ব অবশ্যই আপনাদের। অনেক সময় হাঁস বেশি খাবার খেয়ে ফেলছে, সেই তথ্যটাও কিন্তু আমাকে দিচ্ছেন কিংবা আমাকে দিতে পারছেন, সেটার সমাধানও আমি করে দিতে পারছি, হয়তোবা খাদ্য তৈরিতে, হয়তোবা মেডিসিনের মাধ্যমে। অনেক সময় দেখা যাচ্ছে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে। ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার কি কারণ, সেগুলো অবশ্যই আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছি। সর্বোপরি খামার সম্পর্কে A to Z ধারণা দিয়ে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। তবে এই ধারণাটা আপনি কিভাবে কাজে লাগবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। একটা কথাই বলবো যে এই গরমে আমরা যেখানে স্বস্তি পাবো, আমরা যেখানে দাঁড়িয়ে থাকতে পারবো, সেই আবহাওয়া কিংবা সেই পরিস্থিতি হাঁসকে দেওয়ার ট্রাই করুন। বারবার হাঁসের খামারে আসুন, বারবার হাঁসের খাবার কোথায় আছে, হাঁসের আলাদা পানির পাত্র কোথায় আছে, সেগুলো চেক করুন। সেগুলো যদি আপনি সব সময় তদারকি করতে পারেন, তাহলে অবশ্যই হাঁসের স্বস্তির ব্যবস্থা করতে পারবেন। আর হাঁস যদি স্বস্তিতে থাকে, সঠিক মানের খাবার খায়, অবশ্যই গরমেও আপনি কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই হাঁস খামার থেকে পাবেন। অ্যাকচুয়ালি নতুন হাঁস খামারিদের অনেক ভুল, কয়টা শেয়ার করব। কিছু ভুল আজকে শেয়ার করছি, কিছু
ভুল আমি একের পর এক ধারাবাহিকভাবে শেয়ার করার চেষ্টা করব। আমি হাঁসগুলোকে ঘরে রাখছি, ঘরের মেঝেটা যদি কাঁচা হতো তাহলে আমি ইচ্ছা করলে বেশিক্ষণ হাঁস রাখতে পারতাম না। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি আসে, বাইরে ঝড় বৃষ্টি যদি হয় আমি অবশ্যই হাঁসগুলোকে বাইরে রাখবো না। তো তার জন্য অবশ্যই আমাকে ঘরটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখতে হবে। আমি যদি ইচ্ছা করি আমার এই ঘরে সারাদিন হাঁসগুলোকে রাখবো, এই ঘরে কোনো গন্ধ হবে না, এই ঘরে কোনো ক্ষতিকারক দিক সৃষ্টি হবে না, তার কারণে আমি মাছা তৈরি করেছি। এবং আরেকটা কথা বলি যে রাত্রে অনেকে কিন্তু হাঁসকে পানি দেন না। রাত্রে যদি পানি না দেন এই গরমের সময়, পানি না খাওয়ার জন্যই হাঁস স্ট্রোক করে মারা যেতে পারে। পানি না খাওয়ার জন্য হাঁসের অনেক ধরনের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই রাত্রে হাঁসের ঘরে পানি দিবেন। আপনারা কেন পানি দেন না? যে এক জায়গায় যদি পানি দেন পুরো ঘরটা বিছিয়ে ফেলে। তো আপনারা যদি এইভাবে মাছার ব্যবস্থা করতেন তাহলে আপনি পুরো ঘরে পানির পাত্র দিলেও কিন্তু ঘরটা ভিজানোর সম্ভাবনা থাকতো না, কারণ পানিটা নিচে পড়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছেন খাবার, এবং এখানে আরো কিছু পানির পাত্র ছিল। তো সকাল বেলা যেহেতু আমি হাঁসগুলোকে একেবারেই 6টা কিংবা 7টার দিকে ছাড়ি না, তাই 6টা 7টার দিকে আমরা চেষ্টা করি 6টা থেকে 7টা কিংবা 7টা 30-এর মধ্যে, 7:30টার মধ্যে খাবার দিতে। ঘরে যেহেতু হাঁসগুলো থাকে, খাবার এবং পানি দিতে। এবং রাত্রে কিন্তু 6টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত আমার হাঁসের ঘরে খাবার থাকে। তো এই ব্যবস্থাটা আমি করি কারণ রাত্রে হাঁসের বিশ্রামের সময়, এই বিশ্রামের পাশাপাশি অবশ্যই পানের দরকার আছে। আমরা যেমন মানুষ রাত্রে খাবারের প্রয়োজন না হলেও হয়তোবা বিশেষ ক্ষেত্রে পানির প্রয়োজন হয়, সেম ভাবে হাঁসেরও কিন্তু পানির প্রয়োজন হতে পারে। আমাদের চাইতে অর্থাৎ মানুষের চাইতে বেশি পরিমাণ পানির চাহিদা হাঁসের থাকে। তাই পানির চাহিদা পূরণের বিকল্প নেই, অবশ্যই রাত্রেও হাঁসের ঘরে পানি দিতে হবে। এবং সেই পানি দিয়ে যেন পুরো ঘর কাদা এবং পুরো ঘর অপরিষ্কার না করে, সেজন্য অবশ্যই যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করতে হবে। আর একটা ভুল করেন যারা নতুন হাঁস খামারি আছেন, অনেকে কিন্তু হাউস করছেন, আমার দেখে অনেকে হাউস করেছেন, মনে করছেন যে হাঁস তো এখানে গোসল করছে, এখানে পানি খাচ্ছে, এখানেই পানি খাবে, তো আলাদা পাত্রে পানি দেওয়ার কি দরকার আছে? তো আমি কিন্তু আলাদা পাত্রে পানি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকালবেলায় রোদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, তাই পানিটা আমি কিন্তু স্যালাইন দিয়েছি। তো এই পানিটা কেন দিয়েছি? এখানে কিন্তু খাবার পাত্র আছে, এখনো কিন্তু রোদেই পড়ে আছে, কারণ এখনো আমি ভিডিওটা শেষ করিনি। তো এই যে খাবার পাত্র আছে, এখানে খাবার খেয়ে ওরা কিন্তু পানি খেতে যাবে। আর হাউজের পানি অবশ্যই নোংরা, কারণ ওখানে হাঁস গোসল করছে, একটু হলেও নোংরা আছে। তাই এই খাবারটা খেয়ে যেন পরিষ্কার এবং মেডিসিন যুক্ত পানি খেতে পারে। অনেক সময় এখানে মেডিসিন দেই প্রয়োজন হলে, অনেক সময় দেই না। তবে ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সঠিক খাবার, সঠিক মানের খাবার, এই সঠিক মানের খাবার আপনি যদি হাঁসের শরীরে সঠিক কাজে লাগাতে চান তাহলে এই সঠিক মানের খাবার খাওয়ার পরে অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। হাঁস এখানে খাবার খাওয়ার পরে অবশ্যই এই পাত্রতেই পানি খাবে, এখান থেকে কিন্তু অনেক দূর হাউজে যাবে না। তাই খাবার খেয়ে যেন পরিষ্কার পানি খেতে পারে, এজন্য অবশ্যই আমি খাবারের পাশাপাশি পানির পাত্রটা দিয়ে রাখি। এই ব্যবস্থাটাও আপনারা অবশ্যই করবেন। পাশাপাশি হাউজে আমি বারবার কিন্তু পানি চেঞ্জ করি, বারবার কিংবা একাধিকবার পানি চেঞ্জ করার তখনই দরকার হয় যখন গরমের পরিমাণ অনেক বেড়ে যায়, বারবার এখানে গোসল করে এবং পানিটা নোংরা করে ফেলে। একাধিকবার পানি চেঞ্জ করতে হতে পারে গরমের সময়। তবে ঠান্ডার সময় আমি যে সময়ে পানি দেই কিংবা কতক্ষণ পানিতে রাখি সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি। অনেক সময় ঠান্ডার শুরুতে আমি 10টার দিকে পানি দেই, এবং ঠান্ডা যখন বেশি আকারে প্রখর আকারে হয়ে যায় তখন 11টা থেকে 12টার দিকে পানি দেয় এবং 3টার সময় কিন্তু চেঞ্জ করে ফেলি। কিন্তু এখন যেহেতু গরম, সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা অবধি এই হাউজে পানি থাকে, একাধিকবার চেঞ্জ করতে হতে পারে। তো যাই হোক, যে ইনফরমেশনগুলো দিলাম, ইনফরমেশনগুলো আপনারা যারা নতুন হাঁস খামারি ভাই বোনেরা আছেন তারা কতটুকু কাজে লাগাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যারা কাজে লাগাচ্ছেন তারা কি কি সুফল পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।